আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম শিটং ও তার কমলালেবুর বাগান। এই পর্বে থাকছে শিটং সংলগ্ন বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। তাই চলুন দেরি না করে সেই পর্যটন কেন্দ্রগুলোতে আমরা চলে যাই। সঙ্গে থাকুন আপনারাও। দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত শিটং হল নতুন একটি পর্যটন কেন্দ্র। গত কয়েক বছর ধরে এর পরিচিতি ঘটেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। গত পর্বে আমরা ঘুরেছি শিটংয়ের কমলালেবুর বাগানে। এই পর্বে আমরা ঘুরব শিটং লাগোয়া বেশ কিছু পর্যটন কেন্দ্রে। এবার চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে। এখন আমরা যাব সেই অহলদারা ভিউ পয়েন্টের সামনে। চলুন তাহলে এগিয়ে যাই। আর এত ঠান্ডা লাগছে, ডিসেম্বরের শেষ, কি করা যাবে, আর তার মধ্যে বৃষ্টি। চলুন এই কাঁপতে কাঁপতেই একটু অহলদারাটা ঘুরে নেওয়া যাক। অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার আগে এখানে প্রবেশ মূল্য দিতে হয়। এখানে গাড়ির প্রবেশ মূল্য 50 টাকা এবং বাইকের প্রবেশ মূল্য 20 টাকা। চলুন এই অহলদারায় ঘুরে নিই আর দেখে নিই এখানকার সিংকোনা বাগানকে। এখানে মারাত্মক ঠান্ডা, আরো উপরে উঠেছি। আর এই সিংকোনা বাগানে এত হাওয়া আর এত ঠান্ডা, মানে কি বলবো, হাত পা একদম জমে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিংকোনা বাগান। এই সিংকোনা গাছ তো আমরা জানি যে এই সিংকোনা গাছের বাকল বা ছাল থেকে কুইনাইন ওষুধ তৈরি হয়, যা ম্যালেরিয়ার প্রতিষেধক। পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা সিংকোনা বাগানে বৃষ্টি ভেজা শীতল হাওয়ায় দোদুল্যমান গাছগুলির ফাঁক দিয়ে চারপাশের দৃশ্য বেশ নজর কাড়ছে। সিংকোনা বাগান পেরিয়ে এবার চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে রয়েছে কিছু হোমস্টে। এই হোমস্টে পেরিয়ে আরেকটু উপরে উঠলেই ভিউ পয়েন্ট। চলুন দেখে নিই। আকাশটাও এখন একটু একটু পরিষ্কার হচ্ছে, সূর্যি মামাও আকাশে উকি দিয়েছে। চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আপনি পেয়ে যাবেন প্রকৃতির শোভা। আর এত সুন্দর, বৃষ্টি এখনো হচ্ছে, তবুও ভেবেছিলাম যে পাহাড় দেখতে পাবো না, কিন্তু চারিদিকে এত সুন্দর পাহাড়। সত্যি বৃষ্টিতে ভিজেও এই ঠান্ডার কাঁপুনিতেও মনটা সত্যি ভরে যাচ্ছে। এখান থেকে চারদিকের পার্বত্য শোভা দেখার মতো। বৃষ্টিস্নাত পরিবেশ থাকায় সামনের পাহাড়গুলি স্পষ্টভাবে দেখা না গেলেও খুব একটা খারাপও লাগছে না দেখতে। এখানে এসে যখন দেখলাম বৃষ্টি হচ্ছে, মনটা যেরকম খারাপ হয়ে গেছিল, এখন ঠিক ততটাই মন ভালো হয়ে গেছে, কারণ পেছনে বৃষ্টির পরে যে সুন্দর রামধনুটা উঠেছে তা দেখে। আর একদম নিচে দেখতে পাচ্ছি সেই তিস্তা নদী, আর আমার পেছনে একদম খাদ, একটু পা ফসকালেই নিচে। সিকিম থেকে উৎপত্তি হয়ে দার্জিলিং কালিম্পং হয়ে সমতলের দিকে এগিয়েছে তিস্তা। অহলদারা ভিউ পয়েন্ট থেকে নিচে ওই পাহাড়ি তিস্তা দেখতে বেশ ভালো লাগছে। একটা জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি, আমি নিজেও জানি না জায়গাটা কেমন, তবু বিশেষ জায়গা, আগে বলবো না। আমিও সেই জন্য একটু কষ্ট করে এই পথ দিয়ে নামছি। দেখা যাক আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা। পাহাড়ের ঢাল বেয়ে এভাবে নামা বেশ চ্যালেঞ্জিং। আমি ট্রেকার নই, তবুও ট্রেকিংয়ের ইচ্ছে হলে যা হয় আর কি। এখানে সিঁড়ি ছিল, তবু একটু ইচ্ছে হলো একটু ট্রেকিং করে নামি, কারণ একটু পাহাড়ে এলে এরকম ইচ্ছে তো মনে জাগবেই। তবে আমি যেরকম পোশাক আজকে পরে এসেছি, তাতে আমার বেশ কসরত করতে হলো। চলুন সেই বিশেষ জায়গায় তো যেতেই হবে।
কি সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে এই পথ, পেছনে ক্যাম্পিং করার জায়গাও রয়েছে। আর যত সময় যাচ্ছে বৃষ্টি কমে গেছে, আর পাহাড়টা তত সুন্দর আমাদের সামনে নিজেকে প্রকাশ করছে। চলুন, সামনে রয়েছে আরেকটি ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের মাধ্যমে আমরা সেই বিশেষ জায়গাকে আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি সেই ভিউ পয়েন্টে, আর পেছনে আপনি দেখতেই পাচ্ছেন লেখা আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগর ফেস অহলদারা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখচিত্র। এবং সেটি তৈরি হয়েছে একটি পাহাড়ে নিজের স্বাভাবিক নিয়মে। এটি কিন্তু পাহাড় কেটে বানানো হয়নি। চলুন তাহলে দেখে নিই। সামনে যে সবুজ পাহাড়টি দেখছেন, সেই পাহাড়টিকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদল মনে হয়। ডান দিক থেকে বাঁ দিকে দেখলে রবি ঠাকুরের মুখ মনে হবে। কবিগুরুর চুল, চোখ, নাক, মুখ, দাড়ি সবই যেন ওই পাহাড়ে ভেসে উঠেছে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন পাগল হয়ে যায়। ও আহারে, সত্যি পাহাড় আর আকাশের যে মিলন, সেটি যে কি অপূর্ব তা বলে বোঝানো যাবে না। এই হঠাৎ বৃষ্টির পরে যে রবি কিরণ, তা যখন এই পাহাড়ের গায়ে পড়ছে, তা দেখেও আলাদা রকম এক অনুভূতি হয়। আমার তো মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। সত্যি উত্তরবঙ্গের যে পাহাড়, সেখানকার যে সৌন্দর্য, তার কোনো তুলনা হবে না। পার্বত্য মনোরম পরিবেশ হলো বেশ স্বাস্থ্যকর জায়গা। এখানকার বাতাস থাকে বিশুদ্ধ। এমন বিশুদ্ধ অক্সিজেন ও পরিবেশ শরীর ও মনকে করে তোলে সুস্থ ও সতেজ। মুহূর্তে ভালো হয়ে যায় মন, কেটে যায় সমস্ত মন খারাপ। শিটংয়ের মতো অহলদারাতেও কমলালেবুর গাছ কিন্তু কম নেই, আর সেই গাছে ঝুলে থাকা কমলালেবুর সংখ্যাও অনেক। এখানেও বেশ এই রসালো কমলালেবুগুলো দেখে কিন্তু বেশ খেতে ইচ্ছে করছে। প্রকৃতি ও ভ্রমণপ্রিয় মানুষের জন্য উত্তরবঙ্গ একটি আদর্শ জায়গা। এমন পার্বত্য রঙিন পরিবেশে সময় কাটাতে সত্যি খুব ভালো লাগে। ব্যস্ত জীবনযাপনের মাঝে কিছুদিন এমন নির্জন, নিরিবিলি, সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকলে মন্দ হয় না। নিজেকে নতুনভাবে চিনতে জানতে ইচ্ছে হয়। অহলদারায় ঘুরতে এলে থাকতে পারেন এই অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। ভারী চমৎকার এই হোমস্টে। হোমস্টের বোর্ডে রইল যোগাযোগের নম্বর। প্রতিবারের মতো আবারও তো এগিয়ে যেতেই হবে। তাই এবার অহলদারা ছেড়ে আমরা চলে যাব অন্য কোনো গন্তব্যে। অহলদারা থেকে কিছুটা দূরে আরও একটি ভ্রমণস্থল নামথিং পোখরি, এবার যাব সেখানে। অহলদারা ভিউ পয়েন্ট ঘুরে আরেকটু উপরে উঠে চলে এলাম নামথিং পোখরিতে। আর আমার পেছনে রয়েছে বিশাল হনুমানজির মূর্তি। চলুন দেখে নিই কি এই নামথিং পোখরি, আর এখানকার সৌন্দর্যই বা কেমন। নামথিং পোখরি হলো একটি পাহাড়ি হ্রদ। হ্রদের ঠিক সামনে প্রতিষ্ঠিত রয়েছে বজরংবলী হনুমানজির পূর্ণাবয়ব মূর্তি। বজরংবলীর এই মূর্তি বেশ নান্দনিক। আমি এখন রয়েছি নামথিং পোখরির সামনে। পোখরি হলো একটি নেপালি শব্দ, যার অর্থ হলো লেক বা হ্রদ। আর সেই লেকে সারা বছর জল থাকে না। এই লেকটি বৃষ্টির জলে পুষ্ট, তাই যখন বর্ষাকাল তখন এই লেকে জল একদম ভরে থাকে। চারদিকে উঁচু উঁচু পাইন গাছে ঘেরা এই নামথিং পোখরি। শিটং থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে।
অন্য সময় পুরো শুকনো থাকে লেকটি। একে তাই অনেকে হিডেন লেকও বলে থাকেন। এই নামথিং পোখরিতে রয়েছে বিরল প্রজাতির হিমালয়ান স্যালামেন্ডার। এই প্রাণীটি দেখতে ছোট্ট গিরগিটির মতন। অনেক বন্যপ্রাণ বিশেষজ্ঞ এই প্রাণীটিকে দেখতে আসেন এখানে। নামথিং পোখরি পুরো পাইন বন দিয়ে ঘেরা, আর আমি হেঁটে চলেছি সেই পাইন বনের মাঝখান দিয়ে। এখানে শুনলাম এই পথ দিয়ে আরেকটু এগিয়ে গেলে রয়েছে একটি শিব মন্দির। তবে স্থানীয়রা বললেন এখন সন্ধে নামায় আর এগিয়ে যেতে না। তবে আপনারা যারা শিটংয়ে রাত্রিবাস করবেন বা ঘুরতে আসবেন, তারা চাইলে এখানকার লোকাল গাইড বা গ্রামবাসীকে নিয়ে দেখে আসতেই পারেন সেই শিব মন্দির। যত উপরে উঠছি ততই ঠান্ডা বেড়ে চলেছে। এখানে কিছু স্থানীয় দিদিরা দেখলাম আগুন তাপাচ্ছে। তারা কিন্তু এখানে দোকানও দিয়েছে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তাদের থেকে আপনারা এই সোয়েটার, মাফলার বা খাওয়ার জিনিস কিনতে পারেন। চলুন আমিও একটি ঠান্ডায় তাদের সাথে একটু আগুনটা তাপিয়ে নিই। শীতের মরশুমে পাহাড়ের কনকনে ঠান্ডায় এমন একটু উষ্ণতা পেলে শরীর মন চাঙ্গা হয়ে ওঠে। স্থানীয় দিদিদের সঙ্গে আমিও একটু আগুন তাপিয়ে শরীরকে উষ্ণ করলাম। সেই সঙ্গে দিদিদের অমলিন হাসি ও বন্ধুত্বপূর্ণ আলাপ মন ভরিয়ে দিল আমার। নামথিং পোখরিতে সময় কাটিয়ে আবার যাত্রা শুরু। এবারের গন্তব্য যোগীঘাট। পাহাড়ের সর্পিল চড়াই উতরাই পথ বেয়ে এগিয়ে চলল গাড়ি। রাস্তার পাশ দিয়ে ফুলঝাড়ুর গাছ। উত্তরবঙ্গের পাহাড়ে এই ফুলঝাড়ু গাছের জঙ্গল প্রায় সর্বত্রই দেখা যায়। পাহাড়ি মাটি ও আবহাওয়া এই গাছের জন্য উপযোগী। আমরা ঘর ঝাঁট দেওয়ার জন্য যে ফুলঝাড়ু ব্যবহার করি তা এই গাছের ফুল থেকেই তৈরি হয়। পাহাড়ের বাসিন্দারা এই ফুল সংগ্রহ করে তা শুকিয়ে একত্র করে বেঁধে এই ঝাড়ু তৈরি করেন। এটি তাদের আয়ের অন্যতম উৎস। পাহাড়ি বিভিন্ন গ্রাম প্রান্তর পেরিয়ে চলেছি আমাদের পরের গন্তব্য যোগীঘাটের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য নজর কেড়ে চলেছে। যত এগোচ্ছি ততই পাহাড়ের নবরূপে মোহিত হয়ে পড়ছি। আমরা এখন এগিয়ে চলেছি যোগীঘাটের উদ্দেশ্যে। আর যোগীঘাটের আগেই আমরা পেয়ে গেলাম তুরুক নদী। আর এই তুরুক নদী পাহাড় থেকে এত সুন্দরভাবে বয়ে আসছে, যা দেখে গাড়ি থেকে নামতেই হলো। পাহাড় থেকে সশব্দে নেমে আসা তুরুকের জলপ্রবাহ এখানকার শোভা বাড়িয়ে তুলেছে অনেক। নদীর ধারে দাঁড়িয়ে সেই জল তরঙ্গের সুর শুনতে বেশ ভালো লাগে। আবার এগিয়ে চলা। কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম আমাদের এবারের গন্তব্য যোগীঘাটে। যোগীঘাট একটি ছোট্ট নিরিবিলি পাহাড়ি গ্রাম। আমি এখন রয়েছি যোগীঘাট ব্রিজের সামনে। এই ব্রিজটি তৈরি হয়েছে লোহা দিয়ে। পর্যটকদের কাছে এই ব্রিজটি বেশ আকর্ষণীয়। আর নিচ দিয়ে বয়ে চলেছে র‍্যাঙ্ক নদী। যোগীঘাটের প্রধান আকর্ষণ র‍্যাঙ্ক বা রিয়াং নদী এবং তার উপর থাকা এই লোহার সেতু। সেতুটি বেশ বড়। সেতুর উপর দিয়ে হেঁটে চারিদিকে সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আমার পেছনে রয়েছে কাঠের ঝুলন্ত সেতু, যা দিয়ে বহু আগে মানুষেরা এই র‍্যাঙ্ক নদী
পারাপার করত। তবে বর্তমানে এই ঝুলন্ত সেতুটি ভগ্নদশাপ্রাপ্ত। একসময় এই ঝুলন্ত সেতু পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল। সেতুটি আবার সংস্কার করা হলে যোগীঘাটের আকর্ষণ অনেক বাড়বে, তাতে সন্দেহ নেই। যোগীঘাটে ঘুরতে গিয়ে নদীতে নামবো না তা হতে পারে না। নদীর মধ্যে বড় বড় পাথরের ওপর বসে থাকার আনন্দই অন্যরকম। আপনারা এখানে ঘুরতে এলে নদীর স্রোতধারায় স্নানের মজাও উপভোগ করতে পারেন। যোগীঘাট ব্রিজ থেকে নিচের রাস্তা ধরে নেমে এলাম নদীর বুকে। আর এখানে এসে এই র‍্যাঙ্ক নদীর যে মাধুর্য তা উপভোগ করছি। পাহাড় থেকে বয়ে আসা এই চঞ্চলা নদীর কুলু কুলু ধ্বনি যেন কানকে শান্তি দিচ্ছে। মনে হচ্ছে যেন আজীবন এই নদীর ধারেই বসে থাকি। শিটংয়ে বেড়াতে গেলে সেখানে কোনো হোমস্টেতে থেকে অহলদারা, নামথিং পোখরি, যোগীঘাট এই জায়গাগুলিতে ঘুরতে পারেন। যেতে পারেন কাছের মংপুতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনেও। আজ সারাদিন দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার বেশ কিছু পর্যটন কেন্দ্র আমরা ঘুরে দেখলাম। আপনারাও দেখলেন আমাদের সাথে। তাহলে এবার বলে ফেলুন তো আপনাদের এই পর্ব কেমন লাগলো। আর অবশ্যই কমেন্ট তো করবেনই, সাথে এই পর্বটি সকলের সাথে শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব। তাহলে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আসি।